নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী যে মনীষীদের জীবনী নিয়ে বিভিন্ন মহান ব্যক্তিত্বদের নিয়ে বলা আছে, তাদেরই মধ্যে দুজন মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব। একজন মহিয়সী নারী বেগম রোকেয়া, একজন মহিয়সী নারী বেগম রোকেয়া, এবং আরেকজন হলেন ভারতের বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। এই দুজন মহান ব্যক্তিত্বের সম্পর্কে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব বেগম রোকেয়া সম্পর্কে। এই বেগম রোকেয়া কে ছিলেন? বেগম রোকেয়া ছিলেন ভারতবর্ষে যখন ব্রিটিশরা শাসন করত, সেই সময় ভারতে নারী শিক্ষার পথ প্রদর্শক, অর্থাৎ ব্রিটিশদের শাসনকালে ভারতবর্ষে মেয়েদের পড়াশোনার জন্য যে মানুষটি অনেক ভূমিকা পালন করেছে, অগ্রণী ভূমিকা পালন করেছে, তিনি আর কেউ নন, তিনি হলেন বেগম রোকেয়া। তিনি 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর বিহারে রংপুরে তিনি জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়ার পিতার নাম কি ছিল? বেগম রোকেয়ার পিতার নাম ছিল আবু আলী হায়দার সাবের। আবু আলী হায়দার সাবের, পিতার নাম ছিল আবু আলী হায়দার সাবের, এবং মায়ের নাম ছিল রাহাতুন্নেসা চৌধুরী। মায়ের নাম ছিল রাহাতুন্নেসা চৌধুরী। এবং এই বেগম রোকেয়া তিনি কিন্তু বিয়ের পর তার স্বামীর নাম অনুসারে তার নাম হয়ে যায় রোকেয়া সাখাওয়াত হোসেন। তার বিয়ের পর তার নাম হয়ে যায় রোকেয়া সাখাওয়াত হোসেন। এই বেগম রোকেয়া তিনি উপলব্ধি করেছিলেন বা তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে তখনকার সমাজে মেয়েদের প্রচন্ড পরিমাণ শৃঙ্খলে আবদ্ধ থাকতে হয়, প্রচুর নিয়ম কানুনের বেড়াজালে থাকতে হয়। তাই এই শৃঙ্খলা বা এই নিয়মের বেড়াজাল থেকে বেরোতে গেলে একমাত্র শিক্ষাই পথ। শিক্ষাই মেয়েদেরকে অর্থনৈতিকভাবে সক্ষম করতে পারবে। তাই ভারতবর্ষে নারীদের শিক্ষার প্রসারের প্রয়োজন আছে, এই এত বড় কথাটা তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি 1909 সালে 1 অক্টোবর বিহারের ভাগলপুরে মাত্র 5 জন ছাত্রীকে নিয়ে তিনি মুসলিমদের একটা মহিলা মুসলিম স্কুল তৈরি করেন, এবং সেই স্কুলটির নাম রাখেন তার স্বামীর নাম অনুসারে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, তৎকালীন সময় বিহারের সমাজও কিন্তু অনেক বেশি অনগ্রসর ছিল, মানে এতটা উন্নত ছিল না, মেয়েদের পড়াশোনা মানে ভাবাই যেত না সে সময়। সেই সময় একজন এইরকম মহিয়সী নারী অনেক কিছু বাধা বিপত্তি কাটিয়ে তিনি স্কুল তো তৈরি করেছিলেন, কিন্তু তারপরেও ওনাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। এবং যেহেতু তিনি একটি রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই মুসলিম পারিবারিক পরিবার থেকেও কিন্তু ওনাকে অনেক কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। সে কারণে তিনি স্কুল তো প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেই স্কুলটি বিহারে বেশি দিন চালাতে পারেননি। কিন্তু তিনি কিন্তু থেমে থাকেননি, তিনি কিন্তু দমে যাননি। তিনি কি করলেন, বিহার থেকে তিনি কিন্তু কলকাতায় চলে এলেন। আর কলকাতা অনেক বেশি বিহারের তুলনায় উন্নত ছিল তখনকার সময়ও। তাই তিনি কলকাতায় এই স্কুলটি পুনরায় প্রতিষ্ঠা করেন, এবং সেই স্কুলের মধ্যেই তিনি তার স্কুলকে এতটাই ভালোবাসতেন, এবং সেই স্কুলটার নাম এই কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। বর্তমানে স্কুলটি তো অনেকেই তোমরা নাম শুনেছো, খুবই জনপ্রিয় একটি স্কুল। এবং এই এতটাই তিনি তার স্কুলকে ভালোবাসতেন যে তিনি কিন্তু 1932 সালে 9 ডিসেম্বর তিনি তার স্কুলের মধ্যে কিন্তু পরলোক গমন করেন বা মৃত্যুবরণ করে নেন। কিন্তু ওই যে মহিয়সী নারী, তাই উনি মারা গেলেও আমাদের কাছে কিন্তু অমর। ভারতবর্ষের নারী শিক্ষার প্রসারে অন্যান্যরা যেমন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাদের মতো কিন্তু আমরা বেগম রোকেয়াকেও মনে রাখবো। যেমন ভাবে আমরা বিদ্যাসাগর মহাশয়কে মনে রাখবো, রাজা রামমোহন রায়কে মনে রাখবো, সেভাবে কিন্তু আমরা বেগম রোকেয়াকেও মনে রাখবো। উনি আমাদের কাছে কিন্তু চিরস্মরণীয়। এবার আমি আলোচনা করব আরেকজন মহান ব্যক্তিত্ব। তিনি হলেন ভারতবর্ষের একজন বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। তোমরা অনেকেই তার নাম শুনে থাকবে। একজন বিখ্যাত বিজ্ঞানী ভারতবর্ষে, তার নাম হলো আচার্য জগদীশ চন্দ্র বসু। আমি তার সম্পর্কে আলোচনা করব।
আচার্য জগদীশ চন্দ্র বসুকে কল্পবিজ্ঞানের জনক বলা হয়। কল্পবিজ্ঞান মানে হচ্ছে যে বিজ্ঞানকে কল্পনা করে নেওয়া হয়, সেই কল্পবিজ্ঞানের জনক কাকে বলা হয়? আচার্য জগদীশ চন্দ্র বসুকে। তিনি 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেন। তার কর্মক্ষেত্র নিয়ে কিন্তু একটা মজার বিষয় আছে। তিনি প্রথম জীবনে কিন্তু পেশায় একজন ভৌত বিজ্ঞানের অধ্যাপক ছিলেন বা প্রফেসর ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি উদ্ভিদ বিষয়ে গবেষণা করাতে এতটাই মনোযোগী হয়ে উঠেছিলেন, বা উদ্ভিদ মানে গাছের বিষয়ে গবেষণা করার জন্য এতটাই মনোযোগী হয়ে উঠেছিলেন যে তিনি তার অধ্যাপক পদ ত্যাগ করেন এবং 1917 সালে বোস ইনস্টিটিউট কলকাতায় প্রতিষ্ঠা করেন। 1917 সালে কলকাতায় বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। সেখানে কি হতো? এই প্রতিষ্ঠানে গাছেদের বিষয়ে পড়াশোনা করানো হতো, মানে যারা গাছদের নিয়ে পড়াশোনা করতে চাইতো তারা এই প্রতিষ্ঠানে ভর্তি হতো। এটা 1917 সালে তিনি প্রতিষ্ঠা করেন। এই আচার্য জগদীশ চন্দ্র বসুই ভারতবর্ষের প্রথম বিজ্ঞানী যিনি নানা পরীক্ষা নিরীক্ষা করে এটা প্রমাণ করেছেন যে প্রাণী এবং উদ্ভিদের অনেক বিষয় মিল আছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে গাছেদেরও মানুষের মতো প্রাণ আছে, মানুষের মতোই গাছও কিন্তু উপলব্ধি করতে পারে, তাদেরও কিন্তু কষ্ট লাগে, তাদেরও কিন্তু ব্যথা লাগে। এই আশ্চর্যজনক আবিষ্কার করার জন্য তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয়। কেন? এটা তো এই আবিষ্কার তো আলোড়ন ফেলে দিয়েছিল পৃথিবী তথা ভারতবর্ষে, তাই এই আশ্চর্যজনক আবিষ্কারের জন্য ওনাকে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল। তিনি মাত্র 78 বছর বয়সে তিনি 1937 সালে 23শে নভেম্বর তিনি মারা যান বা পরলোক গমন করেন। কিন্তু ওই যে বললাম, ওনাদের অবদানের জন্য আমরা ওনাদের সবসময় মনে রাখবো। এনার এই আশ্চর্য আবিষ্কারের জন্য তিনি আমাদের কাছে চিরস্মরণীয়। আচার্য জগদীশ চন্দ্র বসুর নাম আমরা সবসময় মনে রাখি তার এই আশ্চর্যজনক আবিষ্কারের জন্য। এছাড়াও তিনি আরো অনেক তার অবদান আছে বিজ্ঞানী হিসাবে, সেগুলো তোমরা উঁচু ক্লাসে উঠলে পড়বে। এখানেই আমি এই দুজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা শেষ করছি। আশা করি তোমাদের সংক্ষেপে বোঝাতে পারলাম যে বেগম রোকেয়ার ভারতবর্ষে কি অবদান ছিল, বা আচার্য জগদীশ চন্দ্র বসুও কিভাবে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন। এখানেই আমি এই দুজন ব্যক্তির সম্পর্কে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা জানবে যে শিক্ষা কিন্তু একটা আজীবন যাত্রা এবং তোমরা এই যাত্রা পথে এক এক ধাপ করে এগোতে থাকো। আমি তোমাদের কিন্তু সবসময় পথ দেখানোর জন্য পাশে থাকবো। আর যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে যে আমি কোন দিন কোন শ্রেণীর বিষয়ে আলোচনা করছি। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।